বকুলপাতা গ্রামে বাস করত তিন লোভী ব্যক্তি। তারা যেমন ছিল লোভী তেমনি ছিল কিপটে। এই তিনজনই প্রতিদিন অনেক টাকা উপার্জন করত, কিন্তু তাদের কখনোই লোভ আর কিপটামো ফুরাতো না। তবে এরা পরস্পরই খুব ভালো বন্ধু। তাদের মধ্যে একজন এতটাই কিপটে ছিল যে পায়ের জুতো যাতে ক্ষয় না হয় এর জন্য পায়ের জুতো খুলে হাতে করে নিয়ে ঘুরে বেড়াতো। বুঝলি নরেশ, বুঝলি বিশু, দিন দিন যা জিনিসের দাম বেড়েই চলেছে, তাতে বোধহয় আমার একবেলা করে খাওয়া কমিয়ে দিতে হবে। কেন গো দাদা, প্রতিদিন তো এত এত টাকা উপার্জন করো, তারপরেও একবেলা করে খাওয়া কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আসছে কেন? বুঝলে নরেশদা, আমাদের গ্রামে এই হরিদার মতো কিপটে বোধহয় আর একজনও নেই, নইলে কেউ এমন কথা বলে? তা যা বলেছিস বিশু। এই খবরদার বিশু, আমাকে কিপটে বলবি না। আমি যদি কিপটে হই তাহলে তুই কি? তুই তো আমার থেকেও বড় কিপটে। নইলে ভেবে দেখ, বাড়িতে এত ভালো জামা কাপড় থাকার পরেও সেই তো ছেঁড়া জামা পরেই দিন কাটাস। তোমায় কতবার বলেছি হরিদা, আমায় জামা কাপড় নিয়ে খোঁটা দেবে না। আমি ছেঁড়া জামা কাপড় ইচ্ছে করেই পরি। আরে ছেঁড়া জামা কাপড় পরলে শরীরে হাওয়া বাতাস লাগে, আর এতে শরীরে রোগ ব্যাধিও কম হয়। হে হে হে, তোমাদের কাণ্ডকীর্তি দেখে আমার হাসি পাচ্ছে। তোমরা দুজনই ভীষণ কিপটে। তাই নাকি? আমাদের কিপটে বলে খুব হাসছিস দেখি। আরে নিজের দিকে একবার দেখ, সব থেকে বড় কিপটে তো তুই। নইলে কেউ পায়ের জুতো ক্ষয় হয়ে যাবে এই ভয়ে জুতো খুলে হাতে নিয়ে ঘুরে বেড়ায়। আমায় কিপটে বলার আগে নিজের দিকে তুমি একটু নজর দাও। নাপিতকে টাকা দিতে যেন না হয়, এই জন্য তো 1 বছর ধরে চুলদারিই কাটো না, আবার আমায় বড় বড় কথা শোনাচ্ছ। আরে চুলদারি যে আমি কেন বড় রাখি সেটা আমিই জানি। বাবা সবসময় বলতেন, যাদের মাথায় চুল বড় থাকে তাদের মাথায় বুদ্ধি বেশি হয়। তাই তো আমি চুল কাটাই না। ফালতু কথা বলো না তো হরিদা। যদি তাই হতো তাহলে 1 বছর পর পর নাপিতের কাছে চুল কাটাতে যাও কেন? একবারে চুল কাটা বন্ধ রাখতেই পারো, তাহলেই তো তুমি বুদ্ধির সওদাগর হয়ে যাবে। আরে আমার বাবা সবসময় বলতেন, কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়। তাই তো আমি 1 বছর পর পর হলেও নাপিতের দোকানে চুল কাটানোর জন্য যাই। আরে তোমরা থামো থামো, আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। হরিদা, এটা কি মাছ চলছে বলো তো? কেন রে, হঠাৎ করে আবার মাসের নাম জিজ্ঞেস করছিস কেন? আরে বলোই না, তারপর বলছি। তবে শোন, আজকে আষাঢ় মাসের 30 তারিখ। পরশুদিন থেকে শ্রাবণ মাস শুরু হবে। যা ভেবেছিলাম ঠিক তাই। হরিদা, তোমরা কি পলাশপুরের ব্রজেশ্বর রাজার চাইলেই পাইবা অনুষ্ঠানের কথা ভুলে গেছো? হ্যাঁ তো রে ভাই, তুই তো ঠিক সময়ে ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আরে পরশুদিন তো ওই রাজার বাড়িতে চাইলেই পাইবা অনুষ্ঠান আছে। দাদা, মনে আছে আগের বছর দেরি করে গিয়েছিলাম বলে রাজামশাইয়ের কাছ থেকে আমরা কিছুই চেয়ে নিয়ে আসতে পারিনি। এবার কিন্তু আমাদের দেরি করলে চলবে না, আমাদের কাল সকাল সকালই বেরিয়ে পড়তে হবে। তুই ঠিক বলছিস। কাল সকাল সকাল আমাদের সবাইকে বেরিয়ে পড়তে হবে, তাহলে পরশুদিন আমরা সময় মতো সেই অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হতে পারবো। এত টাকা পয়সা থাকার পরেও পরের দিন সকালবেলা সেই লোভী তিন বন্ধু মিলে বেরিয়ে পড়ে সেই রাজার বাড়ির উদ্দেশ্যে। পথ চলতে চলতে তারা বলতে শুরু করে, হ্যাঁ রে নরেশ, রাজামশাইয়ের কাছে গিয়ে কাল তুই কি চাইবি? আমি সিদ্ধান্ত নিয়েছি, কাল রাজামশাইয়ের কাছে গিয়ে বলবো, রাজামশাই আমি অনেক গরিব, একজোড়া জুতা কেনারও পয়সা আমার কাছে নেই। তাই যদি একজোড়া জুতা আমায় উপহার দেন তাহলে আমি খুব উপকৃত হব। হ্যাঁ রে বিশু, তুই রাজামশাইয়ের কাছে গিয়ে কাল কি চাইবি? আমার জামাটা তো ছেঁড়া, তাই রাজামশাইয়ের কাছে গিয়ে আমি কিছু জামা কাপড় চেয়ে নেব। তা হরিদা, কাল তুমি রাজামশাইয়ের কাছে গিয়ে কি চাইবে? আমার তো চাল ডালের ব্যবসা, তাই ভাবছিলাম কাল রাজামশাইয়ের কাছে গিয়ে বলবো, রাজামশাই আমি এতটাই গরিব যে মাঝে মধ্যেই না খেয়ে থাকি। তাই যদি আমায় 1 বস্তা চাল আর 1 বস্তা ডাল উপহার দেন তাহলে খুব ভালো হয়। এভাবেই কথা বলতে বলতে তারা তাদের লক্ষ্যের উদ্দেশ্যে এগোতে থাকে। অনেকটা পথ চলার পর তারা রাস্তার মধ্যে কিছু একটা চকচকে জিনিস পড়ে থাকতে দেখে। এই তোরা থাম থাম, ওই দেখ রাস্তার মধ্যে কিছু একটা যেন চকচক করছে। চল তো এগিয়ে গিয়ে দেখি ওখানে কি চকচক করছে।
দেখে তো মনে হচ্ছে দামি কিছু হবে। তারা সেই চকচকে বস্তুটার দিকে এগোতে শুরু করলে তারা দেখতে পায় সেখানে দুটো সোনার বাট পড়ে আছে। এই দৃশ্য দেখে হরি আর নরেশ সঙ্গে সঙ্গেই সেই সোনার বাট দুটি মাটি থেকে কুড়িয়ে নেয় এবং বলতে শুরু করে, অবশেষে বোধহয় উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকালো। হ্যাঁ গো দাদা, উপরওয়ালা মনে হয় বুঝতে পেরেছেন আমাদের মতো সৎ মানুষ আর এই পৃথিবীতে নেই, তাই তো তিনি উপহার স্বরূপ এই দুটো সোনার বাট আমাদের জন্য পাঠিয়েছেন। তবে উপরওয়ালা যদি আরেকটু দয়ালু হয়ে দুটোর জায়গায় 3টে স্বর্ণমোহরের বাট আমাদের জন্য পাঠাতো, তাহলে আমরা তা 3জনে সমান ভাগে ভাগ করে নিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস ভাই। তবে কি আর করা যাবে, যা পাঠিয়েছে তাই এখন আমরা 3 ভাগে ভাগ করে নেব। তাহলে কি আমরা এবার বাড়ি ফিরে যাব? না না, বাড়ি ফিরে যাব কেন? আমাদের এই সোনাও চাই, আবার রাজামশাইয়ের দান করা উপহারও চাই। তাই যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেখানেই যাব। এই কথা বলে আবারও তিনজন সেই পথে চলতে শুরু করে। কিন্তু সোনার বাটটি পাওয়ার পর থেকেই তিনজনার মধ্যে অনেক বেশি লোভ জন্মাতে শুরু করে। তাই তারা মনে মনে ফোন দিয়ে আটতে শুরু করে, যে করেই হোক সোনার বাট দুটি নিজের করে নিতে হবে। কিছুক্ষণ চলার পর নরেশ বলতে শুরু করে, হরিদা, তোমরা একটু থামো। কেন রে, আবার থামবো কেন? সোনার বারটা হাতে নিয়ে হাঁটছিস বলে কি তোর ভারী লাগছে, তাই থামার কথা বলছিস? আরে না না, তুমি আমায় ভুল ভাবছো। আসলে আমি বলতে চাইছিলাম, অনেকক্ষণ ধরেই তো হাঁটছি, তাই শরীরটাও অনেক ক্লান্ত লাগছে। তার উপর আবার প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। পেটের ভিতর যেন ইঁদুর লাফালাফি করছে। তাই এখানে বসে যদি কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যেত তাহলে অনেক ভালো হয়। কথাটা তো মন্দ বলিসনি রে, আমারও তো অনেক ক্ষুধা লেগেছে। আশেপাশে যদি কিছু খাবার পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। যা ঘন জঙ্গল দেখছি তাতে বোধহয় আশেপাশে কোনো খাবার খুঁজে পাওয়া যাবে না। দাদা, তোমরা এখানে বসে বিশ্রাম নাও, আর সোনার বার দুটো সাবধানে রেখো। আমি আশেপাশে খুঁজে দেখি কোথাও কোনো দোকান বা বাজার খুঁজে পাওয়া যায় কিনা। আমি সেখান থেকে খাবার নিয়ে আসছি। ঠিক আছে, যা তাহলে, আমরা এখানেই আছি। নরেশ এবার খাবারের সন্ধানে এদিক সেদিক বাজার খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা বাজার খুঁজে পায়। দাদা, পরোটা কত করে? একটা পরোটা 5 টাকা। তাহলে আমায় 3টে পরোটা দিন। দোকানদার নরেশকে 3টে পরোটা দিয়ে দিলে সে সেই পরোটাগুলি নিয়ে তার বন্ধুদের উদ্দেশ্যে যেতে শুরু করে। হঠাৎ নরেশ থমকে গিয়ে কিছু একটা ভাবতে থাকে। এতক্ষণে এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসেনি? এই খাবারের মধ্যে যদি আমি বিষ মিশিয়ে নিয়ে যাই তাহলেই তো ওরা খেয়ে মারা যাবে, আর সোনার বার দুটো আমারই হবে। হে হে, যদি আমায় জিজ্ঞেস করে তুই খেয়েছিস কিনা, তখন আমি বলে দেব আমি তো বাজারেই খেয়ে নিয়েছি, এগুলো শুধু তোমাদের জন্যই। যেমন কথা তেমন কাজ। নরেশ সেই খাবারে বিষ মিশিয়ে তার বন্ধুদের দিকে যেতে শুরু করে। অন্যদিকে হরি আর বিশুও নরেশকে মেরে ফেলার জন্য কিছু একটা ভাবছিল। বুঝলি বিশু, এখানে সোনার বার রয়েছে 2টো, অথচ এর ভাগিদার রয়েছে 3জন। কোনোভাবে যদি নরেশকে মেরে ফেলা যেত তাহলে এই স্বর্ণবার দুটো আমরা সমান ভাগে ভাগ করে নিতে পারবো। তুমি ঠিক বলেছো দাদা, এই কথাটা আমিও অনেকক্ষণ ধরেই ভাবছিলাম। কিছুক্ষণ পর নরেশ সেখানে খাবার নিয়ে এসে উপস্থিত হয়। সেই খাবারটা বিশুর হাতে দেওয়া মাত্রই হরি অতর্কিত নরেশের ওপর হামলা করে। এতে নরেশ সেখানেই মারা যায়। হে হে, নরেশ তো মারা গেল। এখন স্বর্ণবার দুটো আমাদের। এখন আমরা এই স্বর্ণবার দুটো সমান ভাগে ভাগ করে নিতে পারবো। একটা স্বর্ণবার তোমার, একটা স্বর্ণবার আমার। হে হে হে। হ্যাঁ বিশু, তুই ঠিক বলছিস। এখন আর আমাদের পথের কোনো কাটা নেই। এই স্বর্ণবার দুটো এখন আমাদের, শুধুই আমাদের। এখন আমরা এই স্বর্ণবার দুটোর সাহায্যে অনেক বড় লোক হয়ে যাব। এখন নরেশের আনা খাবারটা দে তো, খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপরেই হে হে আমরা হব বড় লোক। এরপর নরেশের নিয়ে আসা খাবারটা হরি ও বিশু খেতে শুরু করে। কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে তাদের শরীর নীল হয়ে যায় এবং তারা যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবা গো, মরে গেলাম গো, কেউ বাঁচাও আমাদের, বাঁচাও বাঁচাও। এভাবেই 3 লোভী ব্যক্তি অতি লোভ করার জন্য শাস্তি পেল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাও।